স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। 5 মাস না যেতেই বিসিবি ঘিরে নতুন একনায়কতন্ত্রের অভিযোগ। ফারুক ফাহিম দ্বন্দ্বে উত্তাল ক্রিকেট বোর্ড। 71-এর সাথে একান্ত আলাপচারিতায় বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট একাই সব সিদ্ধান্ত নিচ্ছেন। এমনকি ক্রিকেট অপারেশন সহ স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন নিয়েও শুরু করেছেন টালবাহানা। নাজমুল আবেদিন ফাহিমের সাক্ষাৎকার নিয়েছেন পার্থ বণিক। আমি মন্ত্রণালয়ে বলেছি এবং আমি সত্য সরাসরি বলি, উপদেষ্টাকে বলেছি যে আমি যদি এটা না পাই আল বি ভেরি হার্ট। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে অনেক ঘটনা যেগুলো আমার জানা উচিত সেগুলো আমি জানি না। আমার ব্যাপারটা খুব সোজা, ইফ আই এম নট হ্যাপি আমি কিন্তু সেখানে আমি কাজ করি না। 21 আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেদিন এভাবেই হাস্যোজ্জ্বল ছিলেন ফারুক আহমেদ। পাপন যুগের অবসান ঘটিয়ে হয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট। সেদিন পরিচালক হিসেবে নাজমুল আবেদিন ফাহিমও দায়িত্ব নেন। দুজনকে ঘিরে প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু 5 মাস না যেতেই ক্ষমতার কেন্দ্রে থাকা ফারুক আহমেদের দিকে এবার স্বেচ্ছাচারিতার অভিযোগ তুললেন খোদ নাজমুল আবেদিন ফাহিম। অন্তত আমি বলতে পারি আমার যতটুকু অবদান রাখার সুযোগ ছিল ততটুকু ডেফিনেটলি আমি রাখতে পারিনি, কারণ আমার আরও ইনপুট দেওয়ার সুযোগ ছিল। সো কোথায় কোন জায়গাটায় কী ধরনের পরিবর্তন আসলে কার্যক্রমকে আরও গতিশীল করা যায় সেসব চিন্তাভাবনা তো সবসময় ছিল। শুরুতে যতটা আলোচনা হয়েছে এই মুহূর্তে ঠিক ততটা আলোচনা মনে হয় আমাদের মধ্যে হচ্ছে, যেটা হলে খুব ভালো হতো। বিপিএল নিয়ে এবার অন্তর্বর্তী সরকারের উচ্চমহল থেকেই ছিল গুরুত্বপূর্ণ নির্দেশনা, কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হয়েও কার্যত ক্ষমতাহীন ছিলেন নাজমুল আবেদিন ফাহিম। তাকে বাইরে রেখেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে গেছেন ফারুক আহমেদ। পরবর্তীতে যা টিকিট অব্যবস্থাপনা, শহীদদের ঘিরে ত্রুটিপূর্ণ আয়োজন আর দর্শকদের ব্যাপক ক্ষোভের মধ্য দিয়ে বুমেরাং হয়ে ধরা দেয়। এসব নিয়ে নাজমুল আবেদিন ফাহিম প্রতিবাদ করলেও উল্টো অভিযোগ আছে জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে ফাহিমকেই ভিলেন বানানোর চেষ্টা করেছেন বিসিবি প্রেসিডেন্ট। অকথ্য ভাষায় অপমানও করেছেন। সভাপতি বোধহয় ভাবছেন তিনি যে সিদ্ধান্তগুলি নিচ্ছেন সেগুলি বোর্ডের জন্য ভালো বা ইয়ে, বাট আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে অনেক ঘটনা যেগুলো আমার জানা উচিত সেগুলো আমি জানি না। আমি এক্সাম্পল দিতেই পারি, যেমন বিপিএলের কথাই বলতে পারি। বিপিএল আমি মেম্বার সেক্রেটারি, কিন্তু আমি অনেক বিষয়ে যেগুলি সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। অনেক পরে যখন ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটছে তখন আমি জানি। তো এইসব ব্যাপারগুলি ডেফিনেটলি আমরা মনে হয় যদি একসাথে কাজ করতে পারি এগুলি আরও বেটার হতে পারে। বিসিবিতে পালা বদলের 5 মাস হলেও এখন পর্যন্ত ফারুক আহমেদ কোনো স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করেননি। এমনকি নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট অপারেশনসের দায়িত্ব চেয়ে রাখলেও বিসিবি প্রেসিডেন্ট নিজেই জাতীয় দলের দেখভাল করছেন। বিসিবি প্রধানের এমন আচরণে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন ফাহিম। বিসিবি প্রধানের একটা ইচ্ছা রয়েছে, তিনি ক্রিকেট অফিসের প্রধানের দায়িত্বে একজন ন্যাশনাল ক্রিকেটারকে তিনি আনতে চান। আবার এদিক থেকে আপনারও ইচ্ছা রয়েছে ক্রিকেট অপারেশনস নিয়ে কাজ করার, যেটা আমরা জানতে পেরেছি। এই দ্বিমুখী অবস্থান কতটা সত্য এবং এর পেছনে কারণগুলো কি কি? এই বোর্ডে আমরা যদি আমি এবং আমাদের প্রেসিডেন্ট এই দুজনই কিন্তু যুক্ত হয়েছি শেষে এসে, যারা এই গণ আন্দোলনের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে একত্রতা আমাদের আছে বলেই আমরা কিন্তু এখানে এসেছি। এবং এখানে ক্রিকেট অপারেশনসের মতো একটা গুরুত্বপূর্ণ বিভাগে আমাদের কারো থাকা উচিত। আমি মন্ত্রণালয়ে বলেছি এবং আমি সত্য সরাসরি বলি, উপদেষ্টাকে বলেছি যে আমি যদি এটা না পাই আল বি ভেরি হার্ট। আমার কাছে মনে হবে যে আমরা ঠিক কাজটা করছি না। এই 5 মাসের মধ্যে মনে হয়েছে আপনার যে এই যে মানসিক তৃপ্তি আপনি যে কথাটা বললেন সেটা আপনি পাচ্ছেন না, বা আপনার কুইট করতে হবে, এই ধরনের কোনো ধরনের চিন্তাভাবনা কি মাথায় এসেছে? আসেনি তা বলবো না। আমি দুজনকে বলেছিলাম যে মাঝে মধ্যে আমারটা মনে হয়েছে আরও ভালো হবার সুযোগ ছিল, মানে আরও মন খুলে কাজ করার সুযোগ ছিল। সেটা বোধহয় হচ্ছে না। পার্থ বণিক, 71। বাজে ব্যবহার না, জোরে কথা বলেছি। নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দ্বন্দ্বের প্রশ্নে এমনটাই বলেছেন বিসিবির সভাপতি। সিলেটে বোর্ডের এই দুই হাই প্রোফাইল আলাদা আলাদা যান ভেন্যু পরিদর্শনে। বোর্ড প্রেসিডেন্টের দাবি সবকিছু নাকি ঠিক হয়ে যাবে সিলেট থেকেই। বিস্তারিত জানাচ্ছেন নাইয়ান বিন জসিম। বিপিএল রাজধানী থেকে চায়ের শহরে মাঠের ক্রিকেট নিয়ে আলোচনা যেখানে ডানা মেলবে সেখানে আশার বেলুনটা যেন চুপসে যাচ্ছে।
মাঠের ক্রিকেট আউট, বিসিবি সভাপতি আর বোর্ড ডিরেক্টর ফাহিমের দ্বন্দ্ব টক অব দ্য টাউন। ঢাকায় সকাল সকাল বিস্ফোরক মন্তব্য করে দুপুরেই নাজমুল আবেদিন ফাহিম সিলেটে একাই ঘুরে গেছেন মাঠ থেকে, অথচ একই সময়ে বোর্ড সভাপতিও সিলেটে। দুপুর 3টায় ফারুক আহমেদের আসার কথা থাকলেও আসলেন বিকেল 5টার পরে। হোটেলে নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে এক দফা দেখা করে তবেই আসেন ভেন্যু পরিদর্শনে। তাহলে বলবো না যে আমি ফাহিম ভাইয়ের সাথে নিয়ে আসতাম। এখন নাজমুল আবেদিন ফাহিম দুর্ব্যবহারের একটা অভিযোগ করেছেন, এটা কি সত্য কিনা? এটা কিন্তু আপনি কি এটা পাবো দুর্ব্যবহার মানে যে কথা হয়তো জোরে কথা বলেছি বা এরকম কোনো কথা বলেছি যেটা উনি পছন্দ করে নাই, তো ওইটা সো আমার মনে ফাহিম ভাই ইজ ফাইন নাও, বিকজ আমি মনে করি যে কোনো জিনিস কথা বলে ঠিক করে ফেলা যায়। এটা আবার এখন ফাহিম ভাই আজকে আর কোনো কথা বলতে চায় নাই, আমার পাশে ছিল অ্যান্ড হি অ্যাগ্রিড দ্যাট মানে আমরা ইস্যুটাকে রিজলভ করেছি মোট কথা। ভালোভাবে কাজ করতে পারছেন না আপনারই একজন সহকর্মী বা বোর্ড ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম, তিনি পদত্যাগও করতে চেয়েছেন। মানে আসলে পুরো বিষয়টা যদি আপনার দিক থেকে একটু ক্লিয়ার করতেন। পদত্যাগ করতে চায় না বলছে, এইভাবে কাজ করা ডিফিকাল্ট বলেছে। পদত্যাগ করতে চেয়েছে আমি শুনি নাই। অ্যান্ড আপনারা সবাই জানেন দেয়ার ওয়াজ অ্যান ইনসিডেন্ট ইন দ্য প্রেসিডেন্ট বক্স। আমি বলেছি নো কমেন্ট, এখনো বলছি নো কমেন্ট, বাট ইট ওয়াজ সব কিছু মিলিয়ে এমন একটা সিচুয়েশন ছিল যে ইট ওয়াজ নট ভেরি গুড। তো তখন একটা কথা এসছে যে মনে করেন হয়তো ওই সময় আমি কার সাথে কি বলেছি ওইটা হয়তো কি হয় উইদিন দ্য অর্গানাইজেশন আপনি মনে করেন আর মনে রাখতে হবে যে এইগুলো কিন্তু খুব স্বাভাবিক, মানে মতের অমিল একটা জিনিস আমি চাচ্ছি একরকম আরেকজন চাচ্ছে অন্যরকম ভাবে, এটা কিন্তু আমি দোষের কিছু দেখি না, কিন্তু এটা যখন আগে প্রেসে চলে আসে এটা একটু দোষের আর কি আমি মনে করি। তবে একটা কথা বলেছেন যে বিপিএল চলাকালীন নাজমুল আবেদিন ফাহিম অনেক কিছুই জানতেন না, যেটা কিনা আপনি একাই ডিসিশন নিয়েছেন বা আপনি হয়তো বা নিজের মতো করে ডিসিশন নিয়েছেন, এর সত্যতা আসলে কতটুকু? আদৌ কি তিনি বলছিলেন না? ওইটা আসলে ওই যে যেটা বললাম ওইটা আমি মনে করি যে আজকের পর থেকে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। সব ঠিক হলে আদতে ক্রিকেটেরই মঙ্গল, দর্শকরা চান জমজমাট সিলেট পর্ব। বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদও ভেন্যু পরিদর্শনে এসে সোজা ছুটে গেলেন 22 গজে। নিজ হাতে উইকেটে হাত ভুলিয়ে নিশ্চিত হতে চাইলেন চরিত্র। সিলেটে ব্যাট বলের জমজমাট লড়াই ফারুক ফাহিম দ্বন্দ্বের উত্তাপকে আড়াল করতে পারবে তো? নাহিয়ান বিন জসিম, 71, সিলেট। ইন্টারন্যাশনাল ক্রিকেটের দুরন্ত ফর্মে থাকা শাহিন শাহ আফ্রিদি বিপিএলে এসেই পাচ্ছেন না ছন্দ, তা নিয়ে চাপা টেনশন ফরচুন বরিশালে। সিলেট পর্বে তবুও নির্ভর দেখা গেছে বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবালকে। তবে কাদের ভরসায় আত্মবিশ্বাসী ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা? কেমনই বা হলো তাদের প্রস্তুতি? বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। একদিকে গা গরম করছেন রিয়াদ মোহাম্মদ নবীরা, অন্যদিকে শাহিন আফ্রিদি তখন বসে বসে দেখছে দৃশ্য। খানিক বাদে কিছুক্ষণ হেঁটে এসে বসে পড়লেন, হাতে নাস্তা। দেখলে মনে হবে বেশ চিল মুডেই আছেন শাহিন, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ফরচুন বরিশালের জার্সিতে এবার বিপিএল এর প্রথম 2 ম্যাচেই পাকিস্তানি এই ইগল ছিলেন উইকেট শূন্য। প্রথম ম্যাচে 4 ওভারে রান দিয়েছিলেন 33, এর দ্বিতীয়টিতে 3 ওভারেই 31। 5 ম্যাচের জন্য বরিশালে খেলতে আসা শাহিনের বোলিং এর ছন্দ খুঁজে না পাওয়া নিঃসন্দেহে খানিকটা চাপ তৈরি করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য। তবে শাহিন যেন ছন্দ পেতে নির্ভর থাকাকেই মন্ত্র মানছেন। নির্ভর দেখা গেছে বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবালকেও। অবশ্য থাকবেনই না কেন, চাপ যেমন আছে বরিশালে তেমনই আছে দলকে চাপ মুক্ত রাখার নায়ক মাহমুদুল্লাহ রিয়াদও। ফিনিশিং এ যার ব্যাট স্বস্তি দিচ্ছে দলকে। ইন্টারন্যাশনাল ক্রিকেটের ফর্ম যিনি টেনে এনেছেন বিপিএলেও, প্রথম ম্যাচেই অসুস্থ সন্তানকে হাসপাতালে রেখেও খাদের কিনারে থাকা দলকে টেনে তুলে খেলেছেন 26 বলে 56 রানের ইনিংস, হয়েছেন ম্যাচ সেরাও। এর আগে চোট পেয়ে মাঠ ছাড়া মুশফিককে আজ দেখা গেল ব্যাট হাতে তৈরি হতে, যেন কোনো কিছুই থামাতে পারবে না মিস্টার ডিপেন্ডেবলকে। আরেকদিকে ক্যারিবিয়ান কাইল মায়ার্স তখন হাঁকাচ্ছেন একের পর এক বিশাল বিশাল ছক্কা, যার কয়েকটিতে বল চলে গেছে স্টেডিয়ামের বাইরেই। মায়ার্সের ব্যাটে আগুন যেন আভাস দিয়ে গেল বরিশালের ছন্দে ফেরার। রায়ান আহমেদ, 71। নতুন বছরের শুরুটা ভালো হলো না। 19 না পেরোনো বাংলাদেশ নারী ক্রিকেট দলে শ্রীলঙ্কার বিপক্ষে 4 ম্যাচে টি-20 সিরিজের প্রথমটাতে 5 উইকেটে হেরেছে টাইগ্রেসরা। চলতি মাসের 18 তারিখ থেকে মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে শ্রীলঙ্কায় সিরিজ খেলছে বাংলার মেয়েরা।
থার্স্টানে প্রথম ম্যাচে নির্ধারিত ওভারের আগেই মাত্র 109 রানে গুটিয়ে যায় সুমাইয়া আক্তারের দল। দলের হয়ে সর্বোচ্চ 34 রানের ইনিংসটি আসে জান্নাতুল মাওয়ার ব্যাটে। সহজ লক্ষ্য তারাই নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয় পেতে খুব একটা কষ্ট হয়নি লঙ্কানদের। 7 বল ও 5 উইকেট বাকি থাকতে জয় তুলে নেয় স্বাগতিকরা। দলের হয়ে 30 বলে 29 রান করে অপরাজিত ছিলেন ভিমুস্কা বালাসুরিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা স্বপ্নটা সিডনিতেই খুইয়ে ফেলল ভারত। শেষ টেস্টে অস্ট্রেলিয়া 6 উইকেটে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষের স্পটটা নিশ্চিত করল। খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া ভারতের মধ্যে উত্তেজনা চরমে। মেলবোর্নে চলা নানা নাটক সিডনিতে এসে যেন রূপ নিল সিনেমায়। রোহিত শর্মার এক্সক্লুশন আর তা থেকে টেস্টে তার অবসরের গুঞ্জন, ভাইস ক্যাপ্টেন বুমরার ইনজুরি নিয়ে হাসপাতালে যাওয়া আর বিরাট কোহলির স্যান্ড পেপার গেট কেলেঙ্কারিকে স্মরণ। তবে দিন শেষে সবকিছু থমকে গেল ভারতের শোচনীয় পরাজয়ে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ম্যাচের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র 157 রানেই অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। এক ঋষভ পান্ট করেছেন সর্বোচ্চ 61। তাদের এই ব্যাটিং কলাপসে অজিদের সামনে দাঁড়ায় 162 রানের টার্গেট। ইকুয়েশন বলে তাতেই প্রায় 1 যুগ পর বর্ডার গাভাস্কার ট্রফি রিক্লেম করতে পারবে অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্পটটাও টানা দ্বিতীয়বারের মতো হবে নিশ্চিত। 141 রানে 6 উইকেট হারিয়ে দিন শুরু করা ভারত বাকি 4 উইকেট হারায় মাত্র 16 রানের ব্যবধানে। রবীন্দ্র জাদেজাকে 13 আর ওয়াশিংটন সুন্দরকে 12 রানে ফিরিয়ে দিয়ে এই ডাউনফলের শুরুটা করেন অজি পেসার প্যাট কামিন্স। বাকি কাজটা সেরেছেন স্কট বোল্যান্ড। মোহাম্মদ সিরাজ আর জাসপ্রীত বুমরাকে তুলে নিয়ে এই ইনিংসে মোট 45 রান দিয়ে 6 উইকেট শিকার করেন এই অজি। 2 ইনিংস মিলিয়ে 76 রান দিয়ে টেস্টে নিজের ক্যারিয়ারের প্রথম 10 উইকেট নেন বোল্যান্ড। সিডনির মাঠে এমন কীর্তি গড়ার নজির এটা চতুর্থবার। তবে 50+ উইকেট শিকারীদের মধ্যে তার 17.66 বোলিং গড় 111 বছরের মধ্যেই সর্বোচ্চ সাফল্য। ভারত হেরেছে 6 উইকেটে। প্রসিদ্ধ কৃষ্ণার 3 উইকেট শিকার করেছিলেন। উসমান খোয়াজা আউট হন 41 রানে। বাকি কাজটা হয়ে গেছে 34-এ ট্রাভিস হেড আর ওয়েবস্টারের 39 রানের অপরাজিত ইনিংসে। তাতেই নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পার্থে হারের পর বাকি সময়টা ভারতকে পাত্তাই দেয়নি স্বাগতিকরা। খালিদ জামিল, 71। একদিকে অজিদের হাতে বর্ডার গাভাস্কার ট্রফি, অন্যদিকে নতুন বিতর্কে বিরাট কোহলি। মাইলস্টোন থেকে এক ধাপ দূরে থেকে স্মিথ আউট হলে ভিন্ন উদযাপন করেন ভারতীয় ব্যাটার। স্মিথকে মনে করিয়ে দেন স্যান্ড পেপার কেলেঙ্কারির কথা, যদিও বিরাট সমর্থকরা বলছেন এসব শুধু মজা। কোহিনুর গনা রিপোর্ট। অল আইজ অন সিডনি। স্ট্যান্ডিং ওভেশন দিতে প্রস্তুত অজি সমর্থকরা। নার্ভাস 9999-এ দাঁড়িয়ে স্টিভ স্মিথ। কিন্তু হায়, মাথায় হাত গ্যালারিতে বসে থাকা স্মিথ পত্নীর স্নায়ু যুদ্ধের সাথে বোধহয় পেরে উঠলেন না। মাইলস্টোন থেকে এক স্টেপ দূরে থেকে ফিরতে হলো অজি ব্যাটারকে। টেস্ট ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে 9,999 রানে আউট হলেন স্টিভ স্মিথ। এর আগে 2011 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে মাহেলা জয়বর্ধনেও আউট হন 9,999 রান করে। স্মিথ ফিরতে সিডনিতে ভিন্ন উদযাপনে মাতেন বিরাট কোহলি। অজি সমর্থকদের উদ্দেশ্য করে নিজের খালি পকেট দেখাতে শুরু করেন। এক পর্যায়ে ট্রাউজারের ভেতরেও দেখান, বোঝানোর চেষ্টা করেন কোহলিদের কাছে কোনো স্যান্ড পেপার নেই। যারা ভাবছেন এমন উদযাপনের কারণ কি, তাদের ফিরতে হবে সিডনি টেস্টের দ্বিতীয় দিনে একটা ভিডিওতে। জসপ্রীত বুমরা নিজের জুতা খুলে পরিষ্কার করছেন, আর সেই জুতা থেকে স্যান্ড পেপারের মতো কিছু একটা দেখা যাচ্ছে, যা কিনা বুমরা আবার নিজের হাতে লুকিয়ে ফেলারও চেষ্টা করেন। এমন কথাও ওঠে, এই অভিযোগ ঢাকতেই নাকি বুমরার ইনজুরি নাটক সাজায় ভারত। যদিও এমন কোনো অভিযোগ নিয়ে দায়িত্বশীল জায়গা থেকে এখনো পর্যন্ত আসেনি কোনো মন্তব্য। ক্রিকেট দুনিয়ায় স্যান্ড পেপার কেলেঙ্কারি ঘটিয়েছিল খোদ অস্ট্রেলিয়া। 2018 সালে অস্ট্রেলিয়ার সাউথ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বলের একপাশ রাফ করতে স্যান্ড পেপার ব্যবহার করেছিল স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দল। বলে স্যান্ড পেপার ঘষেছিলেন ক্যামেরন ব্যানক্রফট। এর দায়ে স্মিথ আর তার সহকারী ডেভিড ওয়ার্নারকে 1 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। পাশাপাশি আজীবনের জন্য তাদের নেতৃত্বে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ব্যানক্রফট ব্যান হয়েছিলেন 9 মাসের জন্য।
সেই নিষেধাজ্ঞা কাটিয়ে স্মিথ লিখেছেন কামব্যাকের গল্প, আর সেই স্মিথকে খোঁচা দিতে স্লেজিংয়ের এমন পথ বেছে নিয়েছেন বিরাট কোহলি। বর্ডার গাভাস্কার সিরিজ জুড়ে ব্যাট শান্ত থাকলেও অশান্ত ছিল কোহলির মেজাজ। নিজের ভুল শুধরানোর চেয়ে স্লেজিংয়েই ছিল বেশি মনোযোগ। তাই তো অনেকেই বলছেন অস্ট্রেলিয়ার মাটিতে পারফরম্যান্স নয়, নিজের ক্যারিয়ারের সম্ভাব্য শেষ টেস্টটা এমন কাণ্ড ঘটিয়েই স্মরণীয় করে রাখতে চান কিং কোহলি। কোহিনুর কণা, ৭১। তৃণমূল থেকেই উঠে আসে খেলোয়াড়, ওদের জন্যই জেলা বিভাগের সব মাঠ। কতটা অযত্ন আর অবহেলায় থাকলে একটা স্টেডিয়াম হয়ে ওঠে গবাদি পশুর অভয়ারণ্য। ঝালকাঠি জেলার বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামের অবস্থা দেখলে চমকে উঠবে যে কেউ। তরুণ সরকারের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। গ্রেটেস্ট অফ অল টাইম গোট। খেলাধুলার বিশ্বমঞ্চে গোট নিয়ে সবসময় চলে তর্ক, অথচ ঝালকাঠির জেলা স্টেডিয়ামে ছাগলের ছড়াছড়ি, ওদের অবাধে ঘোরাফেরা। অবলা প্রাণীকে ভালোবেসে দেওয়া হয় পূর্ণ স্বাধীনতা। খালি চোখে এটা অনেক বড় উদারতা। প্রশ্ন ওঠে তখনই যখন এই স্টেডিয়ামের সাথে জড়িয়ে একজন বীরশ্রেষ্ঠের নাম। ঝালকাঠি জেলার শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে ছাগল নয়, গরু গাভীও দিনভর চড়ে বেড়ায়। জেলা পর্যায়ের এই মাঠ যেন ব্যবহার হচ্ছে হাঁস মুরগি সহ গবাদি পশুর লালন পালনে। গোটা স্টেডিয়াম জুড়েই যেন অব্যবস্থাপনার ছাপ। শেষ কবে কোনো দর্শক এই গ্যালারিতে বসে কোনো ম্যাচ দেখেছেন সেটা নিয়ে তৈরি হয় সংশয়। সংস্কার করা হয়নি, তাই ভেঙে রয়েছে গেট, সীমানা প্রাচীর। দিনে গরু ছাগলের প্রবেশ আর রাতে চলে মাদকসেবীদের আড্ডা। গরু ছাগল উইকেটটি নষ্ট করে দেয়, রাত্রে মাদকের আসর বসে। আমি একদিন এখানে প্র্যাকটিস আসছি, অনেক দিনই দেখছি যে এখানে মাদক নিয়ে খাচ্ছে। গেট তো ঠিক না ভালো রকমের, যার কারণে ভাঙাচুরা, যার কারণে লোকজন বাইরে ঢোকে। যেখান থেকে উঠে আসার কথা আগামী দিনের খেলোয়াড়, বছরব্যাপী থাকবে খেলাধুলার নানা আয়োজন, সেখানে নিয়মিত অনুশীলন চালিয়ে নেওয়াটাই কঠিন হয়ে ওঠে স্থানীয় ক্রীড়াবিদদের। ময়লা আবর্জনা থাকে এবং মাঠে কোনো সিকিউরিটি সিস্টেম নেই। আমাদের প্র্যাকটিস করতে পারি না, মাঠে উঁচা ঠালা এবং গ্রাউন্ড ভালো না। আমরা বল গ্রাউন্ড ফিল্ডিং করতে যাই, বল থাম্বেল করে বা ওই ঠালা উঁচার কারণে হাতে লাগে, হাত ইনজুরি হয়। আমরা শুধু খেলাটা ছাড়া স্টেডিয়ামে সবই চলছে। খোলা জায়গায় 2 বেলা রান্নাবান্না, ঘটি বাটি কম্বল নিয়ে থাকার আয়োজন। শীতের আমেজে রাতে দারুণ ঘুমের জন্য গ্যালারিতে কড়া রোদে ল্যাপতোষক। চারিদিকের এই ময়লার স্তূপ সরিয়ে কবে ঝালকাঠি জেলার এই স্টেডিয়ামটা হতে পারে খেলাধুলার জন্য সচল? বিভিন্ন রকম টুর্নামেন্টের আয়োজন কার্যক্রম চলমান আছে। আমরা আশা করছি অচিরেই বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন করে আমরা ঝালকাঠির ক্রীড়াঙ্গনকে আবার সরব করে ফেলতে পারবো। 9 একর জমির ওপরে এই স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদ বুঝে পায় 2007 সালে। 7 কোটি টাকা ব্যয়, 7 বছর ধরে চলে নির্মাণ কাজ। তারপর থেকেই যেন সঙ্গী অযত্ন, অবহেলা। অর্ণব বাপি, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।